আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের অন্যতম আইকনিক একটি গল্প নিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা। এটা শুধু একটা অভাবী পরিবারের সাধারণ দিনলিপি নয়, এর ভেতরে লুকিয়ে আছে সেকালের সমাজের খুব গভীর আর নির্মম কিছু সত্য। তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। আজকের এই আয়োজনে আমরা পুরো গল্পটাকে মূলত 5টা ভাগে ভেঙে দেখব। প্রথমে আসবে পুঁইমাছার পরিচিতি, এরপর গল্পের পেছনের ইতিহাস, এক ঘরে করার হুমকির কারণ, খেমতি আর সেই পুঁইপাতার ঘটনা, এবং একেবারে শেষে মায়ের সেই গোপন ভালোবাসার বিষয়টা। তো প্রথমেই শুরু করা যাক গল্পের একদম শুরুর বিষয়টা দিয়ে, মানে এই পুঁইমাছার পরিচিতি। পুঁইমাচা জিনিসটা আসলে কি? গ্রাম বাংলায় খুব সাধারণ একটা দৃশ্য, বাঁশ বা কাঠ দিয়ে তৈরি একটা মাচা, যার ওপর দিয়ে পুঁইশাকের লতা বেড়ে ওঠে। খুব সাধারণ, তাই না? কিন্তু বিভূতিভূষণ এই অতি সাধারণ আট পড়ে একটা জিনিসকেই এই চরম দারিদ্র্যপীড়িত পরিবারের মর্মান্তিক গল্পের একটা নিখুঁত আর প্রতীকী পটভূমি হিসাবে দাঁড় করিয়েছেন। এবার একটু পেছনের দিকে তাকানো যাক। চলুন দেখি এই অসাধারণ গল্পটা আসলে তৈরি হলো কিভাবে। গল্পটার প্রকাশের ইতিহাস কিন্তু বেশ ইন্টারেস্টিং। একেবারে প্রথমে এটা ছাপা হয়নি, বরং লেখা হয়েছিল পাথরঘাটার জমিদার বাড়ির অবসরিকা নামের একটা হাতে লেখা পারিবারিক পত্রিকায়। এরপর ১৩৩১ বঙ্গাব্দের মাঘ মাসে এটা জায়গা করে নেয় নামকরা প্রবাসী পত্রিকায়, আর শেষমেশ ১৯৩১ সালে এটা যুক্ত হয় লেখকের বিখ্যাত মেঘমল্লার গল্প সংকলনে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিভূতিভূষণ এই গল্পের প্লটটা ভেবেছিলেন যখন তিনি জমিদার খেলাচন্দ্র ঘোষের নাতিদের প্রাইভেট টিউটর হিসেবে কাজ করতেন। তিনি জমিদারের একটা বিজ্ঞাপনে সাড়া দিয়েছিলেন, যেখানে নিজের বিয়ে পাশের কথা আর মৌরি ফুল গল্পের জন্য পাওয়া পুরস্কারের কথাটা উল্লেখ করেন। তো ওই নাতিদের পড়ানোর ফাঁকে ফাঁকেই তিনি এরকম সব গল্প বানিয়ে শোনাতেন, আর সেখান থেকেই জন্ম নেয় পুঁইমাচার মতো মাস্টারপিস। গল্পের পেছনের কথা তো হলো, এবার সরাসরি গল্পের ভেতরে ঢোকা যাক। আর শুরুতেই আমাদের মুখোমুখি হতে হয় একটা ভয়ঙ্কর সামাজিক হুমকির, এক ঘরে করার হুমকি। দৃশ্যটা একটু কল্পনা করুন। কনকনে শীতের সকাল, সহায় হরি সবেমাত্র বাড়ি ফিরেছেন, একটু খেজুরের রস আনবেন বলে স্ত্রীর কাছে একটা বাটি বা ঘটি চাইছেন। কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা, যিনি তখন নারকেল তেলের বোতল থেকে জমে যাওয়া তেল বের করছিলেন, তিনি ঘটি তো দিলেনই না, উল্টো একদম শান্ত আর হিমশীতল গলায় একটা প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? সহায় হরি কিন্তু বোকা নন। তিনি সাথে সাথেই বুঝতে পারলেন স্ত্রীর এই অস্বাভাবিক নীরবতা মোটেও সুবিধার কিছু না। এটা হলো ঠিক সেই কালবৈশাখী ঝড় আসার আগের মুহূর্তের গুমোট থমথমে একটা অবস্থা। বড় কোনো বিস্ফোরণ যে ঘটতে চলেছে সেটা একেবারে নিশ্চিত। আর এই রাগের আসল কারণটা কি? কারণটা হলো এক ঘরে হওয়ার ভয়। সেকালের সমাজে এর চেয়ে মারাত্মক কোনো শাস্তি বোধহয় ছিল না। একটা পরিবারকে গোটা গ্রাম থেকে পুরো বয়কট করে দেওয়া, কেউ বাড়িতে আসবে না, কোনো কাজে ডাকবে না, এমনকি ছোঁয়া জল পর্যন্ত খাবে না। চিন্তা করা যায় কতটা ভয়ানক একটা পরিস্থিতি। অন্নপূর্ণার রেগে আগুন হওয়ার যথেষ্ট কারণও আছে। একদিকে এই একঘরে হওয়ার খাড়া ঝুলছে, আর অন্যদিকে সহায় হরির সমাজের নিয়মকানুন মেনে ভদ্রলোক হয়ে থাকার বদলে দিব্যি প্রান্তিক বাগদি আর দুলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। অন্নপূর্ণা খুব ভালো করেই জানেন এই সমাজে টিকতে হলে সমাজের বেঁধে দেওয়া নিয়ম মেনেই চলতে হবে, না হলে নিস্তার নেই। আর সমাজের এই রাগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংখ্যাটি ১৫। ১৫ হল তাদের বড় মেয়ে খেন্তির বয়স। এখনকার দিনে এটা কোনো ব্যাপারই না, কিন্তু সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৫ বছর বয়সী একটা মেয়ে অবিবাহিত থাকা মানে সমাজের চোখে একেবারে ঘোরতর অপরাধ, রীতিমতো কলঙ্কের ব্যাপার। আর ঠিক এই কারণেই তাদের এক ঘরে করার হুমকি দেওয়া হচ্ছিল। গল্পের এই চরম টেনশনের মুহূর্তে এন্ট্রি নেয় আমাদের মূল চরিত্র। চলুন দেখি খেন্তি আর সেই পুঁইপাতার ঘটনাটা ঠিক কী। বাবা মায়ের মধ্যে যে সমাজ আর এক ঘরে হওয়া নিয়ে এত বড় একটা মানসিক ঝড় বয়ে যাচ্ছে, সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও নেই খেন্তির। একদম নিষ্পাপভাবে সে সেখানে এসে হাজির হয়। আর তার হাতে কি জানেন? কারোর বাড়ির উঠোন থেকে জঞ্জাল হিসেবে ফেলে দেওয়া এক গাদা বাতিল, বুড়ো, মোটা আর হলদে হয়ে যাওয়া পুঁইপাতার একটা বিশাল বোঝা।
এই জায়গাটাতে বিভূতিভূষণ চরম দারিদ্র্যের একটা এমন ছবি এঁকেছেন যা দেখলে রীতিমতো গায়ে কাটা দেয়। খেন্তির হাতের সরু কাছের চুড়িগুলো একটা জং ধরা সেফটি পেন দিয়ে আটকানো ছিল, আর সেই সেফটি পেনের দাম কত? 1 ডজন মাত্র 2 পয়সা। এই ছোট্ট সামান্য একটা ডিটেল পুরো পরিবারের তীব্র অসহায়তাকে কতটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলে, তাই না? তো একদিকে সমাজের চাপ, এক ঘরে হওয়ার ভয়, আর তার উপর মেয়ের এই আবর্জনা কুড়িয়ে আনা, সব মিলিয়ে অন্নপূর্ণার ভেতরের জমে থাকার বারুদে যেন আগুন ধরে যায়। তিনি ফেটে পড়েন, একেবারে চিৎকার করে কঠিন ভাষায় খেন্তিকে নির্দেশ দেন ওই জঞ্জাল মার্কা পুঁইপাতাগুলো যেন এক্ষুনি খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আসা হয়। গল্পের এই পর্যায়টা ভীষণ ইমোশনাল, কারণ এখানেই আমরা দেখতে পাই সমাজের রুক্ষতার আড়ালে লুকিয়ে থাকা এক মায়ের গোপন ভালোবাসা। এখানে মাতৃত্বের এক অদ্ভুত দ্বৈত রূপ ফুটে উঠেছে। একটু আগেই দেখলাম অন্নপূর্ণা চিৎকার করছেন, বকাঝকা করে মেয়েকে দিয়ে পাতাগুলো ফেলে দিচ্ছেন, কিন্তু ওই যে মা তো ভেতর ভেতর তিনি ঠিকই জানেন মেয়েটা পুঁইশাক খেতে কতটা ভালোবাসে, তাই রাগ কমতেই সবার অলক্ষ্যে নিজে গিয়ে সেই ফেলে দেওয়া পাতাগুলো কুড়িয়ে আনলেন, আর মেয়ের আবদার মেটাতে চিংড়ি মাছ দিয়ে দারুণ করে রান্নাও করলেন। এরপর গল্পের সবচেয়ে সুন্দর আর নীরব একটা মুহূর্ত তৈরি হয়। দুপুরে খেতে বসে খেন্তি যখন দেখে তার পাতে সেই প্রিয় পুঁইশাকের তরকারি, খুশিতে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, একদম অবাক হয়ে তৃপ্তি নিয়ে এসে খেতে থাকে। আর এই দৃশ্যটা দেখার পর অন্নপূর্ণার ভেতরের সব রাগ গলে জল হয়ে যায়। তিনি পরম মমতায় মেয়েকে আরও একটু তরকারি সেধে খাওয়ান। মেয়ের এই তৃপ্তি দেখে অন্নপূর্ণার বুকটা কেমন যেন হু হু করে ওঠে, কিন্তু নিজের এই আবেগ, এই চোখের জল তিনি কাউকে দেখাতে চান না, তাই খুব দ্রুত নিজের মুখটা আড়াল করতে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পারবার একটা ভান করেন তিনি। আর এইখানেই একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। একটু ভেবে দেখুন তো, অন্নপূর্ণার ওই চোখের জল কি শুধুই মেয়ের তৃপ্তি দেখার আনন্দ ছিল, নাকি তার আড়ালে লুকিয়েছিল এক বুক চাপা কষ্ট? সমাজের রক্তচক্ষু আর চরম দারিদ্র্যের কাছে হেরে যাওয়া এক অসহায় মায়ের নিজের সন্তানকে সামান্য একটু সুখ দিতে পারার বেদনাবিধুর অনুভূতি? এই প্রশ্নের উত্তরটা আপনাদেরই ভেবে দেখতে হবে। আর এই অদ্ভুত মিশ্র অনুভূতিগুলোই কিন্তু বিভূতিভূষণের এই রচনাটিকে চিরকালের জন্য অমর করে রেখেছে।